নমস্কার, আমি টুম্পা। লোকসভা বিরোধী নেতা রাহুল গান্ধীকে একজন প্রশ্ন করেছে, আপনি বলেন সব সময় যে আপনার কাছে নাকি অনেক প্রমাণ রয়েছে যে সরকার চুরি করেছে, দুর্নীতি করেছে, তাহলে আপনি কেন সেটা নিয়ে কোর্টে যাচ্ছেন না, কোর্টে গিয়ে প্রমাণ করছেন না? তার উত্তরে উনি কি বললেন সেটা আমি একদম ভিডিওর শেষে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। উনি বলেছেন যে অ্যাজ অপোজিশন লিডার ওনার নাকি একটাই কাজ ছিল যে সরকারকে প্রেশার দাও, তাছাড়া নাকি অ্যাজ অপোজিশন লিডার ওনার আর কোনো কাজ নেই। তাহলে আমি ওনাকে বলতে চাই যে আপনি আমাদের বাংলার যে বিরোধী দলগুলো রয়েছে, সে বিজেপি, সিপিএম, প্রত্যেককে দেখে শিখুন যে অ্যাকচুয়ালি বিরোধীদের কি কি কাজ থাকে। আমাদের বাংলার যে সরকার এত দুর্নীতি করেছে, কোন কোন ক্ষেত্রে কোন কোন দুর্নীতি করেছে সেটা যে বাংলার মানুষ জানতে পারছে, এই ফুল ক্রেডিটটাই যায় একমাত্র বিরোধীদের কাছেই। আমাদের বাংলার সরকার যে দুর্নীতি করেছে সেটা 90% কোর্টের থেকে প্রমাণ হওয়া। একটা সময় পর গিয়ে সরকার নিজে বাধ্য হয়েছে বলতে যে সত্যি বাংলায় দুর্নীতি হয়েছে। যদি সরকার বাধ্য না হতো স্বীকার করতে, তাহলে আমরা বাংলার মানুষ কোনোদিনও জানতেই পারতাম না, দেখতেই পারতাম না সেই 1806 জন অযোগ্য চাকরি প্রার্থীর লিস্ট। ঠিক এইরকম ভাবে বিরোধিতা করতে হয়। আর এই কাজ থাকে বিরোধীদের, ওই শুধুমাত্র সরকারকে প্রেসার দেওয়ার কাজ একমাত্র অপোজিশন লিডারের থাকে না। আর আপনি যে বারবার বলেন যে আপনার কাছে প্রমাণ আছে, আপনি কোর্টে যান, কোর্টে গিয়ে প্রমাণ করুন আপনার যদি ক্ষমতা থেকে থাকে। যুক্তিহীন ভিত্তিহীন কথা বারবার কেন বলছেন? আপনি যদি প্রমাণ না করতে পারেন তাহলে কিভাবে সাধারণ মানুষ দেখবে আর সাধারণ মানুষ বুঝবে? আপনি যদি প্রমাণ করতে পারেন ভালো কথা, যান গিয়ে প্রমাণ করুন, আমাদের মতন সাধারণ মানুষের সামনে তুলে ধরুন। তাহলেই না আমরা মনে করব যে আপনি সত্যি বলেছেন, সত্যি আপনার কাছে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রমাণ আছে। যান গিয়ে প্রমাণ করুন। আর যদি আপনার জানা না থাকে অ্যাজ আ অপোজিশন লিডারের কি কি কাজ থাকে, তাহলে আমাদের বাংলার যে বিরোধী দলগুলো রয়েছে, বিরোধী দলের নেতারা ঠিক নিষ্ঠার সঙ্গে দায়িত্বের সঙ্গে যেভাবে কাজ করছে তাদেরকে দেখে নিয়ে শিখুন। কিন্তু আপনি প্রমাণ থাকলে যান গিয়ে কোর্টে গিয়ে প্রমাণ করুন। आपने कहा सर कि आपके पास पुख्ता सबूत है, ब्लैक एंड व्हाइट सबूत है, तो क्या अगर ईसीआई अभी जवाब नहीं देती है तो कोर्ट का रुख करेंगे? ये ऑप्शन है आपके पास, जाएंगे? देखिए, मैंने कहा कि मेरा काम एज ऑपोजिशन लीडर नॉर्मल सिचुएशन में मेरा काम ऑपोजिशन का रोल है, सरकार पे प्रेशर डालने का रोल है। मेरा काम हिंदुस्तान के लोकतंत्र को बचाने का नहीं है। এই হচ্ছে রাহুল গান্ধী। আর এই রাহুল গান্ধীর নেতৃত্বে যারা গান্ধীগিরি করছে বর্তমান সময়ে সিচুয়েশানে, রাহুল গান্ধীর নেতৃত্বে যারা গান্ধীগিরি করছে সারা বিশ্বে, সারা ইন্ডিয়াতে বলতে পারো, ইন্ডিয়ার বাইরে আছে কিনা আমার জানা নেই। তো আমার মনে হয় কি জানো তো, আমাদের নেক্সট পিএম রাহুল গান্ধী হবে। তোমাদের কি মনে হয়? তোমরা ভাই কমেন্টে জানাও। রাহুল গান্ধী প্রথম থেকে এত সুন্দর সুন্দর বক্তব্য দেয়, ওই আশাটা আশাই থেকে যাবে। আর আমার মনে হয় যে কংগ্রেস, মানে এটা আমি বলবো, মানে কি বলবো, আবার অনেকে খারাপ ভাবে, বিশ্বাস করো রাহুল গান্ধীর মতন নেতা যদি কংগ্রেসে থাকে, কংগ্রেস নমস্কার। কংগ্রেস, আমার মনে হয় না যে কংগ্রেসে আর কোনো জায়গায় ক্ষমতা আসতে পারবে। কিন্তু কি বলো তো, কিছু কিছু জায়গায়, যেই সব জায়গায় একটু মুসলিম বেশি না, সেসব জায়গায় তো আর আমাদের টিএমসি পার্টি নেই, তাই না? টিএমসি পার্টি নেই মানে আমি বলতে চাচ্ছি যেসব জায়গায় মনে করো অন্য অন্ধ্রপ্রদেশ বলো, তেলেঙ্গানা বলো, বা যে কোনো অন্য যেসব রাষ্ট্রে আছে যেখানে মুসলিম বেশি, কারণ ওই মুসলিমদের তো একটা ভুল বোঝানো হয়েছে যে তোমরা বিজেপিকে ভোট দেওয়া মানে তোমাদের নিজের পায়ে নিজে কুড়োল মারা। তাহলে আমাদের ইন্ডিয়ায় বেশিরভাগ স্টেটেই কিন্তু বিজেপি ক্ষমতায় আসে, আর সেখানে কিন্তু মুসলিমরাই বুক দাবিয়ে বিজেপি করছে, মুসলিমরাই কিন্তু সেখানে মানে বুক চিতে বিজেপি করছে, বুক উঁচু করে বিজেপি করছে। তা সেখানে কি আজান দিচ্ছে না? সেখানে কি মসজিদ নেই? তো ব্যাপারটা এটা না, ব্যাপারটা হলো একটা পার্টিগত ব্যাপার। তো পার্টিগত মানে একটা কথা ভাবো, আমরা হিন্দুরা সবসময় ভাবি যে বিজেপি মনে হয় আমাদের ভালো, ঠিক আছে? আবার দেখবে তুমি আমরা যেমন হিন্দুরা বিজেপি ভালো আমরা সবসময় ভাবি, এটা তো সত্যি কথা যে আমরা এটা ভাবি। তো আবার এটা মুসলিমরাও এটাই ভাবে যে তাদের জন্য কংগ্রেস আর তাদের জন্য আমাদের রাজ্যে তো অবশ্যই টিএমসি, ঠিক আছে? আর টিএমসি যদি না থাকে তাহলে অবশ্যই তাদের অপশান ছিল কংগ্রেস, বাট এখন আর নেই সেই অপশানটা। বাট কেননা এখানে আইএসএফ চলে এসছে। আইএসএফ মানে তোমার নওশাদ সিদ্দিকেরও দুই ভাই, তো ওদের যে পার্টিটা আছে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তো ওই পার্টিটাই বর্তমানে এখন একটা মুসলিমদের একটা ভোট ব্যাংক হয়ে গেছে, ঠিক আছে? ওরা কিন্তু ভোট কিন্তু অনেক ভোট কাটবে ওরা, ঠিক আছে? ওরা তোমরা অনেকে ভাবতে পারে যে
এখন কিন্তু টিএমসির ভোট বেশিরভাগ, মানে একটা সময় ছিল কি, মনে করো একটা জায়গায় যদি 100টা মুসলিম ভোট থেকে থাকে তার মধ্যে মনে করো 90টাই যেত মনে করো টিএমসিতে, ঠিক আছে? 100টার মধ্যে 90টাই টিএমসিতে যেত, 10টা থাকলো তো, আর 10টার মধ্যে মনে করো ওই 5টা 6টা যেত সিপিএমে, আর মনে করো 3টে 4টে যেত কংগ্রেসে, আর মনে করো 1টা 2টো যেত মনে করো যেসব হয় না লোকাল পার্টি, যে লোটা ফোটা যেগুলো হয়, যেগুলো নির্দল, ঠিক আছে, ওগুলোতে যেত, ঠিক আছে? কিন্তু বিজেপিতে নিট বল 0, একজনও ভোট দিত না, একজনও না। কিন্তু এখনকার মতন জায়গায় দাঁড়িয়ে বিজেপিতে মানুষ মুসলিমরা ভোট দেয়। এখনকার মতন জায়গায় দাঁড়িয়ে বিজেপির জেলা সম্পাদক আছে মুসলিম, এখনকার মতন জায়গায় দাঁড়িয়ে বিজেপির সম্পাদক আছে মুসলিম। মানে এরকম এখন কিন্তু মানুষ বুঝতে শিখেছে মানুষ কিন্তু এখন আর আগের মতন বোকা নাই, যে আগে একটা মানুষকে ভুলভাল বুঝিয়ে দিলাম আর সেটা নিয়ে মানুষ মাতামাতি ফাটাফাটি করলো, ঠিক আছে? এখন মানুষ দেখো, এখন বর্তমান সময়ে যে অবস্থা, চাকরি নেই, টেটের যে অবস্থা, আজকে প্রায় 9 বছর পরে টেট হলো, ঠিক আছে? তারপরে তোমার মনে করো প্রত্যেকটা কোন সেক্টরে আমাকে বলতে পারো দুর্নীতি নেই? কোন সেক্টরে নেই? মানে প্রত্যেকটা সেক্টরে কোনো কারাপশন। এবার জানি না যে এইরকমটাই চলতে থাকে তাহলে ভবিষ্যতে কী হবে। এখন রাহুল গান্ধীর মতন নেতা, আমার মনে হয় রাহুল গান্ধী নেতা তো অবশ্যই, কিন্তু মাথাফুলা নেতা, এটা আমার মনে হয়। কারণ ওনার বক্তব্য বলছে আমার কাজ না মানুষকে বাঁচানো, ঠিক আছে, আমার কাজ শুধু মানে শাসক দলকে প্রেশারে রাখা, মানে যে কোনো কিছু ভুলভাল বলে প্রেশারে রাখা। এই রাহুল গান্ধীর আমার মনে হয় যে পুরোই মাথাফুলা একদম। মানে একটা কথা জানো, অনেকে ভাবে না যে বাবা আইপিএস ছেলেও আইপিএস হবে। আরে ভাই, এরকম অনেক দেখেছি, বাপ আইপিএস ছেলে বর্তমানে জোম্যাটো ডেলিভারি বয়ের কাজ করে। কি করবে ভাই, কোনো কাজ করে না। এরকম আমাদের আছে একজনকে, আমি বলছি তোমাদেরকে একজনের কথা, তার বাপ হলো লোকের মেরে খেয়েছে, ঠিক আছে, মেরে খেয়ে কোটিপতি হয়ে গেছে, ঠিক আছে, গরিবের কাছ থেকে টাকা মেরে কোটিপতি হয়ে গেছে, ঠিক আছে, মানে বিভৎসভাবে হয়েছে। এখন তার ছেলে কাজ করে মুদিখানার দোকানে 3,000 টাকা স্যালারি। উপরে না ভগবান বলতে কিছু আছে, মানে এই যে সব কিছু নিয়ে নেবে তুমি, কিন্তু এই যে ব্রেনটা কিন্তু কেউ কারো নিতে পারে না, বুঝতে পেরেছো? তো এটাই বলতে চাই যে রাহুল গান্ধীর একসময় ওর গান্ধী পরিবার আমাদের ইন্ডিয়াতে তো ভালো মতন শেষ করেছে। এটা অনেকে ভাববে যে কি শেষ করেছে দাদা, একসময় তো চালাচ্ছে। সত্যি তাদের ঐতিহাসিক ব্যাপার তোমরা জানো না, অনেকেই জানো না হয়তো, আমিও তোমাদের মতন অতটা জ্ঞানী না, তবে গুরুজনদের কাছ থেকে যা শুনেছি জানেছি। একটা সময় তো আমাদের ইন্ডিয়াতে বলতে একটা সময় পার্টি বলতে ওই সেই ছিল, তোমার কংগ্রেসই ছিল, ঠিক আছে? কংগ্রেস থেকে তারপরে ওই পুরকি হয়ে বেরোলো তৃণমূল কংগ্রেস, ঠিক আছে, শিকড় হয়ে বেরোলো কংগ্রেস। আর আমাদের রাজ্যের তৃণমূল বলতে পারো পুরো একদম একই। দেখো একটা কথা বলি, কংগ্রেস থেকেই কিন্তু এসছে তৃণমূল কংগ্রেস, বুঝতে পেরেছো? তো আলাদা কীভাবে হতে পারে বলো? একদমই একই। মানে ওরাও ভোটের জন্য যা করেছে, এরা ওদের অনেক হিস্ট্রি আছে, বললাম না, তোমরা ইউটিউব ঘাটবে, গুগল ঘাটবে, কংগ্রেসের ওদের মানে ওরা হলো নিজের স্বার্থের জন্য প্রচুর মানুষকে বলিদান দিয়েছে, নিজের স্বার্থের জন্য, ওদের দেশের জন্য প্রচুর সেনারা আছে যারা দেশের জন্য পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছে, দেশের হয়ে কাজ করেছে, তাদের স্বার্থে ফুরিয়ে গেছে, তাদের একদম ছিঁড়ে ফেলে দিয়েছে, তাদের বাঁচাতেও যায়নি। কিন্তু সেই সময় এখনকার যদি গভর্নমেন্ট থাকতো না, মানে একটা গল্প তোমাদেরকে আমি একটু বলি, 2 লাইন বলি। একটা সেনা ছিল, সে আমাদের ইন্ডিয়ান সেনা ছিল, সে কংগ্রেসের আমলে সে পাকিস্তানে যায়, পাকিস্তানে গিয়ে ওখানে গিয়ে পড়াশুনো করে ওখানে সেনাতে জব নেয়, সেনাতে ভালো একটা কর্নেল হয় সেনাতে, ঠিক আছে, অনেক কিছু হয়, ঠিক আছে, সেনাতে ওখানে বড় একটা পদ পেয়ে যায় পাকিস্তানি সেনার। এইটা অনেকে ভাবে যে এটা আমি মিথ্যা কথা বলছি, বিশ্বাস করো, তোমরা ChatGPT চাইলে যে দেখতে পারো, তোমরা চাইলে গুগল দেখতে পারো। গুগলের থেকে আর কী আছে ভাই, গুগলে তো সব স্টোরি পাবে, ইউটিউবে এরকম প্রচুর স্টোরি আছে এই বিষয়টা নিয়ে বানানো। তারপরে কী করলো, সে যখন পাকিস্তানে সে ছিল, তারপরে সে ওখান থেকে 2-1বার ইন্ডিয়াও এসছে লুকিয়ে, ঠিক আছে, ইন্ডিয়া এসে তার মা বাবার সঙ্গে দেখা করে গেছে। প্রথমবার এসে মা বাবার সঙ্গে দেখা করে গেছে, দ্বিতীয়বার মানে অনেক বছর পর আসতো, দ্বিতীয়বার এসে সেখানে বিয়ে শাদি করে বউ ছেলে মেয়ে রেখে সে আবার গেছে ওইখানে গিয়ে, ওখানে আবার তার একটা মেয়ের সঙ্গে ভালোবাসা হয়ে গেছিলো, বাট সেই মেয়েটাকে উনি ভালোবাসতো না, সেই মেয়েটা ছিল মুসলিম, ঠিক আছে, অনেক একটা মেয়ে আবার তাকে ভালোবাসতো। এবার এই মানে ওইখানে আবার যে কর্নেলের মেয়ে ছিল, কর্নেলের মেয়ে আবার একে ভালোবাসতো, কারণ খুব দায়িত্ববান লোক ছিল, আর যে কোনো কাজে খুবই মানে অ্যাক্টিভলি লোক ছিল, মানে বড় একটা অফিসার ছিল ওখানে, ঠিক আছে। তো তারপর আমাদের ইন্ডিয়াতে পাকিস্তান কীভাবে আক্রমণ করবে সব কিছু ইন্ডিয়াকে খবরাখবর দিত, সেনাটা সব খবরাখবর দিত। কিন্তু ওই সে ছিল আবার পাকিস্তানের বড় একটা কর্নেল, মানে বুঝতে পারছো, পাকিস্তানের কর্নেল মানে সেনারও অনেক উপরস্থ লোক, ঠিক আছে। তারপরে কিভাবে জানি তারা একটা খবর পেয়ে গেছে যে ও হলো ইন্ডিয়ার লোক, ঠিক আছে। তারপরে যখন ওকে বন্দি করে রাখলো, মানে অনেক হিস্ট্রি আছে, হিস্ট্রিটা তোমাদেরকে কীভাবে আমি এই ছোটো সময়ের মধ্যে তো বলে বোঝাতে পারবো না, এটা অনেক বড় স্টোরি। তারপরে ওকে যখন বন্দি করে রাখার পরে ভারত সরকার চাইলে কিন্তু ওকে নিয়ে আসতে পারতো, বলছে আমাদের না, ভারত সরকার একদম ডিনাই করে দিয়েছে, ও আমাদের ইন্ডিয়ার লোক না, ও কোথাকার আমরা জানি না, ইন্ডিয়ার লোক না, ডাইরেক্ট ডিনাই করে দিয়েছে ভারত সরকার। আর ওই ছেলেই ওখানে আশায় ছিল যে ভারত এত বড় দেশ, পাকিস্তান তো এইটুখানি দেশ, ভারত এত বড় দেশ, ভারত তো আমাকে নিয়ে যাবেই, ভারত তো আমাকে বাঁচিয়ে নিয়ে যাবেই। জেলে বসে এই স্বপ্নই দেখছিল, ওই জেলে বসে তারপরেও আস্তে আস্তে
মারা গেল। আর এদিকে ভারত সরকার মানে গান্ধী, কংগ্রেস সরকার, সোনিয়া গান্ধী তখন আর আনেনি, মানে ও ডিনাই করে দিয়েছে ডাইরেক্ট, ও আমাদের লোক না, এরকম ডিনাই করে দিয়েছে ডাইরেক্ট। আর আজকে যদি মোদি গভর্নমেন্ট হতো, মোদি গভর্নমেন্ট ছাড়ো, আজকের মতন যদি গভর্নমেন্ট হতো ভাই একদম বুক চিরে যেত, বন্দুক নিয়ে চলে আসতো। এটাই হলো আজকের গভর্নমেন্ট। এই জন্য আজকের যারা নিঃস্বার্থে যদি দেশকে ভালোবাসে থাকে, বিশ্বাস করো তারা নিরপেক্ষ কথাই বলবে। আর যারা ওই দুটো কথা বলার জন্য দুটো টাকা পাবে, দুটো কথা বলার জন্য দুটো পয়সা পাবে, কি বলো তো, এখন দেখো তাদের মেন্টালিটি কেমন সেটা তো আমি আর চেঞ্জ করতে পারবো না। আমি তাদের সত্যিটা তাদের সামনে তুলে ধরতে পারবো, বাট তাদের মেন্টালিটিটা তো আমি চেঞ্জ করতে পারবো না। তো তারা কী করবে ভাই, তাদের পার্সোনাল ব্যক্তিগত। বাট আমি এটাই বলবো যে যারা নিঃস্বার্থে, যাদের কোনো স্বার্থ নেই, যারা নিজের কাজ করে খায়, তারা যেই কথাটা বলবে সেটা তোমরা শুনবে। তারা কখনো কোনো চাটুকারিতার হয়ে কথা বলবে না, কখনো কোনো দলের হয়ে কথা বলবে না, কখনো যেটা সত্যি, হ্যাঁ যদি এই দল ভালো করে থাকে তাহলে এই দলের হয়ে কথা বলবে, যাই ওই দল ভালো থাকে ওই দলের হয়ে কথা বলবে। এটাই হলো বাস্তব। আর যারা চাটুকারিতা, যারা কিছু দল না থাকলে তাদের খাবার জুটবে না, যাদের কিছু দল না থাকলে তাদের তো পেটে ভাত যাবে না, কিছু দল না থাকলে তারা ওই এলাকার লোকের কাছে মার খেয়ে মরবে, তারা যাই হয়ে যাক কেন তারা চাটাচাটি করবে সারা জীবন ভাই, এটাই তাদের কাজ। তো যাক বন্ধুরা, ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেল। আমি এই ভিডিওর একটা দুটো কমেন্ট পড়ে দেখি কী বলছে। তোমার আওয়াজ এখন বাংলার ঘরে ঘরে এগিয়ে চলো। এটা সত্যি কথা যে ওর আওয়াজ, টুম্পার আওয়াজ এখন বাংলার ঘরে ঘরে, ঠিক আছে। এখানে বলছে আর কত বিজেপি দালালি করবি, এবার তো চুপ কর, নীলজ্জা বেহায়া অশুভ মেয়ে একটা। দেখো এ বলছে বিজেপির দালালি করে, এ তো নিজেই একটা বড় দালাল। তাই এখানে বলছে দেখো প্রমাণ না করতে বলে শুধু হাবিজাবি বকে, হাবিজাবি উল্টো পাল্টা স্টেজে উঠে বকে, এত মিম ভাইরাল হয়। তাও যারা কংগ্রেস করে তারা একটু লজ্জা সম্বোধ নাই, যারা কংগ্রেস করে, মানে কীভাবে করে যায় না, যাদের কংগ্রেসের গুরু যারা, এখন রাহুল গান্ধী যাকে মানে তারা, ঠিক আছে ভাই। আমার হেমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধীকে ভালো চাটে ভাই, এটা আমার ভালো লাগে ভাই। যা লিখেছে এখানে, ওর যা লিখেছে আমি নিরপেক্ষভাবে বলছি, কিছু কিছু সত্য, একদম মিথ্যা না, কিন্তু এটাও সত্য যে দেশটা অনেক এগিয়ে গেছে, এটা বাস্তব সত্য। রাহুল আসলে পাগল, ওকে নিয়ে কিছু বলার নেই, ঠিক আছে। ও পাপ্পু কাছে মিথ্যা কথা ছাড়া কিছুই নেই, প্রমাণ থাকলে কি কোর্টে যেত, ঠিক আছে ভাই। এখানে লোকতন্ত্র বাঁচাতে চাইছেন না, উনি পুঁজিবাদকে কিছু সহানুপন করতে চাইছেন। উনি এইটাও বলছেন আমি 140 কোটি মানুষের জন্য নয়, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট টাইম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, তোমাদের রাহুল গান্ধীকে নিয়ে তোমাদের কি বক্তব্য, আর প্রতিবাদী টুম্পাকে তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর এরপরে তোমরা কোন টপিকের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাও। আর যারা এখনো অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এই যে সাবস্ক্রাইব বলা বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই, ঠিক আছে। নেক্সট টাইম দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। আজকে শেষ করছি, বাই বাই।